আমরা সকালে ঘুম থেকে উঠে 10টার দিকে পাবনা শহরে সিএনজি করে আমরা দাসুরিয়া মোড়ে যাব। দাসুরিয়া মোড় থেকে বাসে করে আমরা নাটোরে যাব। আমরা দাসুরিয়া মোড়ে এসে পৌঁছালাম। দাসুরিয়া মোড় থেকে আমরা বাসে করে নাটোরের উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নাটোরের ভবানী রানী রাজবাড়িতে প্রবেশ মূল্য 20 টাকা করে টিকিট। আমরা 3 জন আসছি, 3 জনের 20 টাকা, 3 কুড়ি 60 টাকা নিয়েছে। আমরা ভিতরে প্রবেশ করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন রানী রাজবাড়ি, সেই ভবানী রাজবাড়িতে প্রবেশ করতেই হাতের বাম সাইড একটা মন্দির দেখতে পাচ্ছি। আমরা এখন সেই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখি মন্দিরের ভিতরে কি কি আছে, আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব। আমরা সেই মন্দিরের দিকে আগাচ্ছি এবং মন্দিরে কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। অনেক পুরাতন সেই মন্দিরগুলা, রানী ভবানীর সেই 300 বছর আগেকার সেই পুরাতন মন্দির, শ্রী শ্রী তারকেশ্বরী শিব মন্দির। আমরা সেই শ্রী শ্রী তারকেশ্বর শিব মন্দিরে আমরা প্রবেশ করছি, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক পুরাতন সেই ভবনটি আজও দাঁড়িয়ে আছে।
সেই রানী ভবানীর রাজবাড়ি। সেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। এখানে সেই আমলের কারুকার্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছনেও আরো মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা দেখানোর চেষ্টা করব। শ্রীকৃষ্ণর মন্দির। শ্রীকৃষ্ণর মন্দিরে এখানে হয়তো পূজা করা হয় এখনো। আমরা এগুলো একটু ভিতরে আরো ভিতরে প্রবেশ করে আমরা আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। শ্রীকৃষ্ণ সেই পূজা মণ্ডপ আর কি, শ্রীকৃষ্ণ পূজা মণ্ডপটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আজকে সুমিকে নিয়ে এই রানী ভবানী রাজবাড়িতে আসছি বেড়ানোর জন্য, এবং আপনাদেরকেও দেখাবো। আমরা দেখি এবং আপনাদেরকেও দেখাবো। রানী ভবানীর যে রাজবাড়িটা আপনারা দেখছেন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভবনটা যেমন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, সৌন্দর্যের পিছনে ভয়ঙ্কর কিছু ইতিহাস আছে, যে ইতিহাস হয়তো অনেকের জানা অনেকের অজানা। আমরা চেষ্টা করব আপনার সেই অজানা তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য। এটা বড় তরফদারের সেই রাজপ্রাসাদ। আমরা সেই বড় তরফদারের রাজপ্রাসাদ দেখলাম, এবং আমরা ছোট তরফদারের রাজপ্রাসাদ একটি আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা বড় তরফদারের সেই পুরাতন বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর নতুন সংস্কার কাজ করার জন্য আজও সুন্দর দেখাচ্ছে। এই সৌন্দর্যের আড়ালেও অনেক ভয়ঙ্কর কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এবং এটা বড় তরফদারের সেই বিল্ডিং, সেই বিল্ডিংটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমরা ভিতরের রুমগুলো খালি পড়ে আছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি। এবং দেখেন ভিতরের রুমগুলো টোটালটাই খালি পড়ে আছে, ভিতরে কোনো ফার্নিচার বা কোনো চেয়ার, পুরাতন কোনো চেয়ার, কোনো ফার্নিচার কিছুই নাই। আপনারা একটু দেখেন। এটা ভিতরের রুম, রুমের ভিতরে কিছুই নাই। যে বড় তরফদারের যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর ভিতরে একদম খালি পড়ে আছে রুমগুলো। আমরা সেই রুমগুলো ভিতর থেকে বাইরের থেকে ভিডিও করছি। এটা হচ্ছে সেই বড় তরফদারের রাজপ্রাসাদ। এই সেই রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদেই বড় তরফদার থাকতো আর। আপনারা যে পুকুরটাকে দেখতে পাচ্ছেন, এটা পুকুর বললে ভুল হবে, এটা একটা দিঘি। এবং এরকম দিঘি কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা দিঘি, অনেক বড়, অনেক বড়। এই দিঘিটা দেখতে অনেক সুন্দর। এখানে অনেক মাছ চাষ করা হয়। এখানে অনেক বড় একটা দিঘি আমরা দেখতে পাচ্ছি। আপনারা যে বিল্ডিংটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা বড় তরফদারের রাজপ্রাসাদের পিছন সাইডটা আর কি। আর পিছন সাইডের সামনেই একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছি আমরা। বেশ কয়েকটা পুকুর আছে, তার মধ্যে বড় তরফদারের বাড়ির পিছন সাইডের এই পুকুরটা। আসুন আমরা একটু দেখি। এবং প্রত্যেকটা পুকুরে এখন মাছ চাষ করা হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক মাছের খাবার দেওয়া আছে পুকুরের ভিতরে, এবং এখানে মাছ চাষ করে। এবং অনেকগুলো নারকেল গাছ, খেজুর গাছ, এবং অনেক পুরাতন বট গাছ যেটা ভেঙে পড়ে আছে। বজগাছ না, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। আমার কৃষ্ণচূড়া গাছটা এখানে পড়ে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা রানীমহলের কিছু ধ্বংস স্তূপ এখনো পড়ে আছে। ধ্বংস যে বিল্ডিং গুলো পড়ে আছে সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আমরা দেখছি। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি, আমরা ভিতরে ঢুকবো এখন। পুরাতন যে ধ্বংস লীলাগুলো পড়ে আছে, ধ্বংস বিল্ডিং গুলো পড়ে আছে, তারই ভিতরের একটা রুমের ভিতরে আমরা দেখছি। এবং দেখেন আগেকার সেই ইটগুলা, কত চিকন চিকন ইট দিয়ে এই বিল্ডিং গুলো করা হয়েছিল। তখনকার দিনে প্রচুর পরিমাণে ইট সংগ্রহ করে তারা এই
রানী ভবানীর রাজমহল তৈরি করেছিল, প্রসাদ তৈরি করেছিল, আমরা সেটাই একটু ঘুরে দেখছি। হ্যাঁ, এইগুলা গেট, এগুলো এক একটা রুমের এক একটা গেট ছিল, এবং আসলে অনেক অনেক 300 বছর আগেকার সেই পুরাতন বিল্ডিংগুলো। তখনকার মানুষ ওই যে হামু দিয়ে ঢুকতো ছোট ছোট ঘরের ভিতরে, মানে এখন সেই ধ্বংসের, এই শুধুই ধ্বংসের ইয়েটা পড়ে আছে, আর কিছুই দেখার নাই এখানে। আমরা সেই ভিতরগুলো একটু দেখি। পুরাতন পুরাতন ইটগুলো এখন খুলে খুলে পড়ছে আর কি। হ্যাঁ, তো এই রাজবাড়িতে এসে, ভবানী রাজবাড়িতে এসে সুমি তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর, আর কি বলবো। আমরা প্রতিটা ধ্বংসের যে বিল্ডিং গুলো আছে, যে ছোট ছোট রুম গুলো আছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে একটু দেখছি। এবং আসলে এখন আর সেই আগের রাজবাড়ির সেই জৌলস আর এখন দেখা যায় না। আপনারা যে জমিদার রাজবাড়িটা দেখছেন, ভবানী জমিদারের রাজবাড়ি, রানী ভবানীর রাজবাড়ি। এই রানী ভবানীর রাজবাড়ি 120 একর নিয়ে নির্মিত হয়েছিল এই ভবানী রাজবাড়ি। আর সেই ভবানী রাজবাড়ির পিছনে কিছু ভয়ঙ্কর ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আমরা যে পুরাতন বিল্ডিংটার পিছনে দেখছি, এটা অনেক বড় এরিয়া, ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নাই, কারণ ভিতরের যে প্রবেশ মুখগুলো বন্ধ করে রাখছে। কিন্তু তার পাশেই একটা আমরা পুকুর দেখতে পাচ্ছি, অনেক বড় পুকুর। এইভাবে বেশ কয়েকটা বড় বড় পুকুর আছে, যে পুকুরগুলোতে জমিদার আমল থেকেই এই পুকুরগুলা সৃষ্টি আর কি। পুকুরের কিনার দিয়ে দেখছেন অনেকগুলো আদার গাছ লাগানো। এই আদার, এখানে আদার চাষ করছে হয়তো বা কেউ। আমি সেই আদাটা ভেঙে এক টুকরো ভেঙেছি, ভেঙে আমি সুমির হাতে দিচ্ছি। সুমি একটু গন্ধ শুকে দেখো তো এটা আদা কিনা। আদার গাছ না? হ্যাঁ, এখানে অনেকগুলো আদার গাছ আছে, যে আদার গাছগুলো এখানে হয়তো কেউ বা কেউ চাষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ, যেখানে ভবানীর স্বামী, যারা আপনার জমিদারি পত্তন দিত না, যারা জমিদারি খাজনা দিত না, এবং যারা অপরাধী চক্র সঙ্গে জড়িয়ে ছিল সেই সময় তাদেরকে বিচার কার্য করে এখানেই ফাঁসি দেওয়া হতো। এটা সেই ফাঁসির মঞ্চ আমরা দেখছি, এটা সেই ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চের পাশে বিশাল একটা এরিয়া, সেই এরিয়ার পাশে একটা পুরাতন ভবন আমরা দেখতে পাচ্ছি। সেই ভবনটা এখনো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার ধ্বংসলীলাগুলো এখনো দেখা যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি সেই পুরাতন বিল্ডিংটা, এটা কাচারি বাড়ি। কাচারি বাড়ির প্রত্যেকটা দরজায় তালা দেওয়া, বন্ধ রাখা। আমরা দেখি ভিতরে ঢুকি একটু, ভিতরের কি অবস্থা। প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা দরজা আটকানো। সেই পুরাতন রডের শিক দিয়ে সেই গ্রিল তৈরি করা, আমরা দেখতে পাচ্ছি কত মোটা মোটা রড দিয়ে সেই গ্রিল গুলো তৈরি করা, এবং কাঠগুলা এখনো শক্ত মজবুত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভবনগুলা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখানে ছোট তরফের কাচারি বাড়ি, এটা ছোট তরফের কাচারি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এটা ছোট তরফের কাচারি বাড়ি, এবং সরকারিভাবে এটা লিখে দিয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় এখানে বলছে ভিতরে প্রবেশ করা হতে বিরত থাকুন। আমরা একটু ভিতরে তবুও প্রবেশ করে দেখি ভিতরের কি অবস্থা। অনেক পুরাতন বিল্ডিং এর বিমগুলা এখনো দেখেন কি অবস্থা। ছাদের বিমগুলা, অনেকগুলা বিমের উপরে ছাদটা দাঁড়িয়ে আছে। আমরা সেই পুরাতন বিল্ডিং এর সেই জেলখানা, এই ছোট তরফদারের সেই জেলখানা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। এটা সেই জেলখানা, যারা আপনার আসামি ছিল, সেই আসামিদেরকে এখানে ধরে নিয়ে এসে রাখা হতো, এবং এটাই সেই জেলখানাগুলো এখনো
লোহার শিক দিয়ে ইয়ে করা। আমরা ভিতরে দেখতে পাচ্ছি আর একটা জেলখানার ভিতরে জেলখানা, যেটা লোহার শিক দিয়ে তৈরি করা এবং খাঁচা টাইপের তৈরি করা, হয়তো দাগি আসামিদের এখানে রাখা হতো। আমরা একটু দেখি সেই জেলখানার ভিতরে এবং এটা আগের যুগের সেই পুরাতন বিল্ডিং, হয়তো সেটা খুলে খুলে পড়ছে। উপর থেকে দেখেন, আপনি একটু দেখেন, খুলে খুলে অনেক জায়গায় পড়ে গেছে। হ্যাঁ, আমরা দেখি ছাদগুলো ভেঙে গেছে সেই পুরাতন বিল্ডিং এর। হ্যাঁ, দেখেন ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, অনেক ভয়ানক সেই আগের দিনের সেই পুরাতন বিল্ডিং গুলো এখনো ঝুঁকিপূর্ণ থাকা অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে এবং ছাদগুলো খুলে খুলে পড়ছে। আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আর একটা জেলখানা। সে জেলখানার অনেক রডগুলো, হয়তো এখানকার রডগুলো চুরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় জেলখানার ভিতরে যে রড, সেই রডগুলো হয়তো অনেকেই চুরি করে নিয়ে গেছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং অনেক বড় এরিয়া নিয়ে এখানে আসামিদের হয়তো রাখা হতো, যারা বিভিন্ন পর্যায়ের আসামি। আমরা যে জেলখানাগুলো দেখলাম, সেই জেলখানার বাইরের ভবন এটা অনেকটাই ভেঙে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলখানার বাইরের ভবনটা অনেক অংশেই মানে ধ্বংস হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই জেলখানা, যে জেলখানাটা আমরা আগে আপনাদেরকে দেখাইছি। সেই জেলখানার এটা রুমের ভিতরে, ওটা রুমের বাইরে, এটা রুমের ভিতরে। আমরা এটাই দেখছি আর কি। আর মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দোকানদাররা এখানে অনেক রকম পসরা সাজিয়ে বসে আছে। অনেক রকমের কসমেটিক্স সামগ্রী এখানে পাওয়া যায়। আপনাদের যাদের এখানে বেড়াতে আসবেন, অনেক রকম কসমেটিক্স কিনতে পারবেন এবং অনেক রকম দোকান এখানে আছে। আমরা প্রত্যেকটা দোকান একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি একটু দেখতে থাকেন, কি সুন্দর এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। এবং ওয়াল শোপিস গুলো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ওয়াল শোপিসও পাওয়া যায়। বাচ্চাদের খেলনা সামগ্রী দেখা যায়, এখানে বাচ্চারা অনেক রকম খেলনা সামগ্রী কিনতে পারবে। অনেক রকম দোকান আছে এবং দেখতে পাচ্ছি এখানে অনেক পার্স দেখতে পাচ্ছি মহিলাদের। আমাদের এখানে যত আপুরা এখানে বেড়াতে আসবেন, তারা এখান থেকে পার্স কিনতে পারবেন। আমরা এখন আপনাদেরকে যে বিল্ডিংটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার কাচারি বাড়ি। এখানে আপনার হয়তো সবাই বসে মিটিং করতো বা আলোচনা করতো কাচারিতে বসে, এবং বাইরের লোকজন আসলে তাদেরকে এই কাচারি ঘরে বসতে দিত। এটা সেই কাচারি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই, ছাদে ওঠার জন্য একটা ছোট্ট সিঁড়ি, কিন্তু সিঁড়িটা ওঠা বন্ধ, এক বড়ের কাটা দিয়ে সিঁড়িটা বন্ধ করে রাখছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেই সিঁড়িটা বন্ধ করে রাখছে।
বোরের কাটা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির বড় তরফদার প্রাসাদ আর কি, বা বড় তরফদার এখানে থাকতো। এখন সেই বিল্ডিংটা গার্ড হাউস হয়ে গেছে, অর্থাৎ আনসারদের থাকার জায়গা করছে। টোটাল এই বিল্ডিংটা এখন আনসারদের ক্যাম্প করা হয়েছে, আনসাররা এখানে থাকে। টোটাল বিল্ডিংটাই আনসারদের জন্য নির্ধারণ করা হয়েছে। এবং এই নাটোর জমিদার রাজবাড়ি যেটা আপনার ভবানী, সে ভবানী রাজবাড়িটা এখন জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে চলছে, জেলা প্রশাসক এটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় তরফদারের মালখানা। এখানে জমিদারের যে খাজনা আদায় করা হতো, যে কোষাগার থাকে, যেটা এখন আমাদের রাষ্ট্রের যে কোষাগার যেমন থাকে, তেমন ঠিক সেই বড় তরফদারের এটা সেই মালখানা। আগেকার যুগে মালখানা বলতো, এখনকার যুগে বলা হয় কোষাগার। তো এই মালখানা থেকেই একসময় রানী ভবানী এই এলাকাতে এক দুর্ভিক্ষ শুরু হয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় রানী ভবানী তার মালখানা থেকে অনেক খাবার এই দুস্থ মানুষের মধ্যে বিতরণ করেছিল, তাদের মুখে হাড় তুলে দিয়েছিল। রানী ভবানী একজন নরম প্রকৃতির মানুষ ছিল। তার এই মালখানা থেকে যখন সে তার দুঃখ কষ্ট দেখতে পাচ্ছিল না মানুষের হাহাকারের, সে দুর্ভিক্ষের সময়, তখন সে এই মালখানা থেকে অনেক খাবার জনগণের মধ্যে বিতরণ করেছিল। আমরা এখন টমটম গাড়িতে উঠছি। আমরা এই টমটম গাড়িতে উঠে পুরা রাজবাড়ি ঘুরবো এবং আপনারাও আমাদের সাথে ঘুরতে থাকুন। আমরা চলে আসছি নাটোর ইসলামিয়া প্রচুর হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য। এই হোটেলের পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, যেটা আমাকে খুব আকর্ষণ করেছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি হোটেল স্টাফদের আচার ব্যবহারটাও খুবই ভালো। তারা আমাদেরকে যেভাবে আদর আপ্যায়ন করে খাওয়াইছে, এত সুন্দর পরিবেশ। আমি রান্নায় ইসলামিয়া প্রচুর হোটেলের এটা কি বলা হয়, কিচেন যে আরেকটা ইয়া বলে, আপনি হান্ডিখানা বলে, বাবুর্চিখানা বলে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে প্রতিদিন কয় কেজি করে মাংস, গরুর মাংস যায়? লিমিট ছাড়া, তবুও তো একটা তেলের উপর ডিপেন্ড করে। কয় মনের চাউলের ভাত যায়? এটা তো মনে করেন যখন তো আইডিয়া করা হয় কখনো আইডিয়া। তা আপনাদের এখানে তো প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে। জি জি জি। মোংলাইয়ের মশলা, মানে সন্ধ্যার সময় যে মোংলাই বানাবেন, সেই মোংলাইয়ের মশলা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি রান্না করছেন ভাইয়া? মুগ ডাল। আচ্ছা, এটা কি গরুর মাংস? কিন্তু কালো ভুনা, এটাই কালো ভুনা। আচ্ছা আচ্ছা। আর এটা শুধু পানি বয়েল হচ্ছে কেন? আচ্ছা 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 আচ্ছা। আর এখানে যারা কাজ করতেছে তারা সবাই সবজি কাটতেছে না? হ্যাঁ হ্যাঁ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি ক্যাবিন। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন।
এই ক্যাবিনটা সুপার ভিআইপি ক্যাবিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি করা, এবং এখানে আপনার একদম ঘরোয়া পরিবেশে ফ্যামিলি নিয়ে খেতে পারবেন। এখানে আপনারা অনেক রকমের মানে তরকারি পাবেন, অনেক রকম সবজি পাবেন, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার মান, গুণগত মান। এখানকার খাবারগুলো খুব সুস্বাদু, আমরা খুব মজা করে খেয়েছি, এবং এত টেস্ট, ভর্তাগুলা, মাংসগুলা অনেক টেস্ট।